স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। সারা দেশে বেড়ে চলছে শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ প্রতিদিনই নিচের দিকে নামছে। একদিনের ব্যবধানে প্রায় 4 ডিগ্রি কমে আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গত কয়েকদিন ধরে উত্তরের এই জেলায় ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জেলার পথঘাট। বিকেল হতেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে কুয়াশার কারণে পথঘাটে সামান্য দূরত্বে চলাচল করতে বিপাকে পড়ছেন মানুষ। এদিকে তাপমাত্রা কমার সাথে সাথে বাড়ছে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগ। তবে সবকিছু উপেক্ষা করে কাজের সন্ধানে বের হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এদিকে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। গত 3 দিন মধ্যরাত থেকে দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢেকে থাকছে গোটা জেলা। বেলা বাড়ার সাথে সাথে বেড়ে চলে কুয়াশার ঘনত্ব। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না লোকজন। অন্যদিকে ঘন কুয়াশার কারণে প্রায় 6 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। আজকে তো ঠান্ডা একটু বেশি, হাত পা মানে ঠান্ডা ঠান্ডা এবারে হাত পা কোকড়া হয়ে যায়, বতসামত হয়ে যায়। এইটা আমরা অনুভব করতেছি আর কি। কুয়াশাও খুব মানে ঠান্ডাও খুব। ঠান্ডা তো কষ্ট হয় না, কি করবেন, আলু খেতে মাটি না দিলে তো হয় না। সকালবেলা ভাই খুব ঠান্ডা, খুব শীত, লোকজন নেই রোডে, ভাড়া ভাড়া একেবারে নেই। রাজধানীর কারওয়ান বাজারের অনেকটাই কমেছে সবজির দর। শুক্রবার সরবরাহ বাড়ায় অনেক পাইকার পড়েছেন লোকসানে। কারওয়ান বাজারের পাইকারিতে ভালো মানের বাঁধাকপি বিক্রি হয়েছে প্রতিটি সর্বোচ্চ 32 টাকা দরে। এছাড়া সকালে কিছুটা নিম্নমানের বাঁধাকপি বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 25 টাকা দরে। বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে প্রতিটি সর্বোচ্চ 35 টাকায়। পাইকারিতে মিষ্টি কুমড়া মানভেদে 15 থেকে সর্বোচ্চ 25, শিম মানভেদে 15 থেকে 40, বেগুন 32 থেকে 50, শালগম 20 থেকে 30 টাকা কেজি। পাইকারি বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়ায় আড়তে কমেছে সবজির দাম। তবে খুচরা বাজারে এসব সবজির কোনোটি বিক্রি হচ্ছে পাইকারির চেয়ে প্রায় দ্বিগুণ দামে। বাজার আজকে অত্যন্ত খারাপ। আজকে পাতাকপির অনেক চাপ ছিল, এখন মনে করেন 30 টাকা মাল বেচে আছে মাত্র 20 টাকা। আমরা পাইকারি বাজারে হয়তো 2-1 টাকা বাড়ে বা 2 টাকা 3 টাকা বাড়ে, বেশি না। ওরা মনে করেন 35 টাকা কেজি কিনে নিয়ে 36 টাকা নিয়ে 50 টাকা কেজি বেচে। 30 টাকা করে কিনি, আমি বিক্রি করি 50 টাকা করে। কেন, আমার রোড খরচ আছে, আমি আর একটা ভ্যান ভাড়া নেই 100 টাকা। আমি সারাদিন সকালবেলা আসি, রাত 10টা বাজে আসি। 15 বা 20 কেজি মালে আমার 1000 টাকা আসে। কেউ দিচ্ছে নিম্নমানের কাগজ, কারো বা বাধাই খারাপ। প্রাথমিকের পাঠ্য বই ছাপানোয় এমন নানা অনিয়মে লিপ্ত অনেক ছাপাখানা। এরই মধ্যে কারখানাতেই নিম্নমানের প্রায় 1 লাখ বই জব্দ করে বেশ কয়েকটি ছাপাখানাকে সতর্ক করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। বারবার একই সমস্যা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেবে তারা। মানসম্মত বই দিতে ছাপাখানার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে মুদ্রণ শিল্প সমিতিও। এই ছবি ফরাজি প্রেস অ্যান্ড পাবলিকেশনসের। এবার প্রাথমিকের প্রায় 11 লাখ বই ছাপাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে শুরুতেই তাদের বইয়ের মানে অনিয়ম পাওয়ায় সম্প্রতি প্রায় 30,000 বই জব্দ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। সম্প্রতি এমন আরও বেশ কয়েকটি ছাপাখানা থেকে জব্দ করা হয়েছে বেশ কয়েক হাজার পাঠ্য বই। সব মিলিয়ে এমন বইয়ের সংখ্যা এরই মধ্যে প্রায় 1 লাখ। এনসিটিবি বলছে জব্দ করা এসব বই টেন্ডারের শর্ত অনুযায়ী নির্ধারিত মানে ছাপানো হয়নি। এজন্য সতর্কও করা হয়েছে অনেককে। কাগজের মান খারাপ, বাধাই ভালো নয়, এগুলো যে এ ধরনের কাগজ পাচ্ছি না বিধায় আমরা এই মানের কাগজে আমরা বই ছাপতে হয়েছে। কিন্তু এটা তো কোনো অজুহাত হলো না, সে তো চুক্তিবদ্ধ হয়েছে। আমরা বাজারে খোঁজ নিয়ে দেখি, সেখানে কিন্তু এই মানের কাগজ পাওয়া যায়। আমরা তাদেরকে সতর্ক করে দিয়েছি। পরবর্তীতে আমরা এগুলো নিয়ে রিভিউ করে দেখব যে তাদেরকে কী ধরনের শাস্তি বা কী ধরনের জরিমানা সহ শাস্তি আরোপ করা যায়। এ বিষয়ে নানা অজুহাত অভিযুক্ত ছাপাখানা কর্তৃপক্ষের। বার্নিং এর প্রবলেম হয়েছিল, বই খুলে যেত আর কি, এমনি অন্য কোনো সমস্যা না। বই রেডি করছি 1 লাখ, এটা কথার কথা। বাঁচতে গিয়া বাইক ছাপাই যে কটা খারাপ, অপারেটরের ভুল আছে, পুনরায় বই ছাপাই দিতে হবে। ছাপাখানা মালিকদের সংগঠন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতিও সংশ্লিষ্টদের মানসম্মত বই ছাপানোর আহ্বান জানিয়েছে। আপনারা কোনো 2 নম্বরই করেন না, আপনারা ব্যবসা সবসময় করছেন, এইবার অন্তত ব্যবসা করেন না, অন্তত সরকারের সহযোগিতায়
আপনারা আগে আসেন। এটা আমাদের মুদ্রণ শিল্প থেকে সবার কাছে পরামর্শ হচ্ছে এবং আমরা নিজেরাও গিয়ে দেখতেছি। আমাদের সদিচ্ছা আছে যে আমরা ভালো মানের বই প্রদর্শন করব। টেন্ডারের শর্ত অনুযায়ী সঠিক মানের বই ছাপানো নিশ্চিত করতে ইন্সপেকশন এজেন্টদেরও সচেতন ও সঠিক দায়িত্ব পালনের আহ্বান সংশ্লিষ্টদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। নীলফামারী হানাদার মুক্ত দিবস আজ। 1971 সালের এই দিনে নীলফামারী সদর উপজেলাকে পাক হানাদার মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা। দেশ মাতৃকা টানে ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েন মুক্তির সংগ্রামে। শুরুতে মিটিং মিছিল আর সভা সমাবেশের মধ্য দিয়ে গড়ে ওঠে আন্দোলন। মহকুমা শহরের অস্ত্রাগারে রক্ষিত অস্ত্র ছিনিয়ে এনে নীলফামারী বড় মাঠে শুরু হয় অস্ত্র হাতে নেওয়ার প্রশিক্ষণ। এরপর ভারতে প্রশিক্ষণ নিয়ে 6 নম্বর সেক্টরের অধীনে অস্ত্র হাতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন যোদ্ধারা। 9 মাসের গেরিলা আক্রমণ আর সম্মুখ যুদ্ধে জেলার ডোমার, ডিমরা, জলঢাকা, কিশোরগঞ্জ উপজেলা মুক্ত করে তারা। এগিয়ে আসে নীলফামারী শহরের দিকে। 13 ডিসেম্বর ভোরে হানাদার মুক্ত হয় পুরো জেলা। জেলা শহরের মহকুমা প্রশাসকের কার্যালয় ও চৌরঙ্গি মোড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধারা। খোঁজ পাওয়া গেছে বেশ কয়েক মাস ধরে নিখোঁজ মার্কিন নাগরিক ট্রাভিস পিট টিমারম্যানের। সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ডিটেনশন সেন্টার থেকে তাকে উদ্ধার করা হয়েছে। দেশটিতে বাশার আল আসাদ সরকারের পতনের পর ওই ডিটেনশনে প্রবেশ করেন বিদ্রোহীরা। 2 ব্যক্তি হাতুড়ি দিয়ে কারাগারের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। চেয়ারম্যান জানান, 7 মাস আগে একটি খ্রিস্টান তীর্থযাত্রায় পায়ে হেঁটে সিরিয়া পাড়ি দেওয়ার সময় তাকে গ্রেপ্তার করে আসাদ বাহিনী। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, এই চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে নিতে কাজ করছে ওয়াশিংটন। একদিনে 39 জনের দণ্ড মওকুফ ও 1500 মার্কিনী সাজা কমালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একদিনে এতজনের সাজা মওকুফের ঘটনা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এটাই প্রথম। যাদেরকে ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে একটি বড় অংশকে কোভিড-19 মহামারী চলাকালীন গৃহবন্দী রাখা হয়েছিল। এছাড়া 39 জন মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অসহিংস অপরাধের জন্য সাজা ভোগ করছিলেন। প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টারকে ক্ষমা করা 2 সপ্তাহ পরই এলো এই ঘোষণা। বাইডেনের এই ঘোষণা পরিবার থেকে আলাদা হয়ে যাওয়াদের পুনর্মিলন ঘটানো, সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বাড়ানো এবং বিচ্ছিন্নদের পরিবারে ফিরিয়ে আনার প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে বলে জানিয়েছে হোয়াইট হাউস। নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ফ্রান্স। স্থানীয় সময় শুক্রবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। কে হতে যাচ্ছেন পরবর্তী ফরাসি প্রধানমন্ত্রী, এ নিয়ে রয়েছে নানান গুঞ্জন। চলতি মাসের শুরুতে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। এর জেরে রাজনৈতিক সংকট দেখা দেয় ফ্রান্সে। নতুন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতেই ম্যাক্রন পোল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বলে নিশ্চিত করেছে প্রেসিডেন্ট কার্যালয়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।